একাত্তরের চেতনা আর ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্যরকম এক বিজয় দিবস আজ। দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। রাকিব হাসানের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিহুগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। রাষ্ট্রপতির পর জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার স্থান ত্যাগের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্যান্য উপদেষ্টা, প্রধান বিচারপতি, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে ২০২৪-এর বিজয়। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। জুলাইয়ের শহীদরা এবার জাতিকে প্রকৃত বিজয় দিবস উদযাপনের সুযোগ করে দিয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। ত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের সুযোগ অবহেলা না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। ৭১-এ যে রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। উপদেষ্টাদের স্থান ত্যাগের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে হাজারো মানুষের। হাঁটি হাঁটি পাপা করে বিজয়ের ৫৩ বছর পূর্ণ করল জাতি। দীর্ঘ এ পথ চলায় জাতিকে অতিক্রম করতে হয়েছে নানা চড়াই উতরাই। এবারের বিজয় দিবসে যুক্ত হয়েছে নতুন একটি অনুষঙ্গ। দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের পাশাপাশি গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদদেরও রাখা হয়েছে এবারের বিজয় দিবসে। একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে পতাকা ও ফুল হাতে অগণিত মানুষের ঢল নামে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও বিদেশি কূটনীতিকেরা শ্রদ্ধা জানানোর পর দলে দলে মানুষ সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করে মুক্তিযুদ্ধের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান। তারা বলেন, বিজয়ের চেতনার মধ্য দিয়ে তারা বৈষম্য ও ভেদাভেদহীন বাংলাদেশ প্রত্যাশা করেন। আবু সাইদুর রিপোর্ট। রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এরপর সেখানে নামে হাজারো মানুষের ঢল। এদিন জাতীয় স্মৃতিসৌধে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজ পূর্ব শিক্ষার্থী, শিশু, কিশোর ও বয়োবৃদ্ধরা ফুলের শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি, যাদের জীবনের বিনিময়ে এ স্বাধীনতা জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করে দেয় নতুন প্রজন্ম। মামলার জট সেটি কমানো সম্ভব যদি বিচার বিভাগকে সহায়তা করতে অন্যান্য রাষ্ট্রের যে এক্সিকিউটিভ বডিগুলো আছে তারা বাধ্য সাংবিধানিকভাবেই। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে স্বাধীনতা বিরোধী শক্তি আবার সক্রিয় হয়েছে, তাদের নতুন নতুন দোসরদের আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আজকের অঙ্গীকার হবে স্বাধীনতা বিরোধী শক্তি এবং তার দোসরদের রুখে দাঁড়ানো। কিন্তু আমরা দেখেছি যে অতীতে ফ্যাসিবাদ দেশটাকে দখল করেছে, দেশের টাকা লুটপাট করেছে এবং দেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই বিজয় দিবস সবাই ঐক্যবদ্ধভাবে পালন করছি এই শপথ দিয়ে যে সমস্ত ধরনের দেশীয়
বিদেশের আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্ত এগুলোকে মোকাবেলা করে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তোলবার শপথ নিয়ে সামনের দিকে যেতে পারবো। গতিশীল নেতৃত্বের মাধ্যমে নতুন সরকারের মাধ্যমে একটা চ্যালেঞ্জ, এই প্রতিযোগিতাকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের সকলের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, আর যারা এই ধরনের দুঃসাহস দেখাবে আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধ হয়ে আমরা এটাকে প্রতিহত করব। শহীদদের জানাই সশ্রদ্ধ সালাম এবং বাংলাদেশের কৃষি ব্যাংকের পক্ষ থেকে আমরা জানাই আগামী দিনে কৃষি ব্যাংকের যাতে ভাবমূর্তি সুন্দরভাবে আমরা রাখতে পারি, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞা রাখছি। 1971 এবং 24 থেকে শিক্ষা নিয়ে আগামীতে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যাশা ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ। আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যে আমরা একটা সিগনিফিকেন্ট দেখাইতে পারি যে আমরা কোনো একটা কাজ করেছি, আমরা কোনো একটা প্রভাব ফেলেছি দেশের জন্য। এবার এখানে এসেছি 71-এর শহীদদের প্রতি এবং 5ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমাদের জন্য যে প্রাণ দিয়েছে, দেশের জন্য যে রক্ত ঝরাইছে, এই কারণে আমাদের আসা এখানে। কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব যেন না থাকে আমাদের মধ্যে, সবাই একাকার হয়ে মিলেমিশে চলবো আমরা, এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। যাদের রক্তের বিনিময়ে এই দেশটা পেয়েছি, আমরা চাই আমাদের প্রজন্ম যেন ঠিক তেমনি আরও এগিয়ে যেতে পারে। আগামী দিন দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি সুন্দর সুশাসনের বাংলাদেশ হবে। যে ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাঙালি স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ধরে রাখতে হলে অবশ্যই আমাদের সকল বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই গণ অভ্যুত্থানের যে সাফল্য সেটি যেমন একদিকে বাস্তবায়ন হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে নতুন এক বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব বলে মনে করেন এখানে আসা সকল শ্রেণী পেশার মানুষ। জাতীয় সভার স্মৃতিসৌধ থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সেখান থেকে তাকে অচেতন অবস্থায় সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সকাল 10:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে মির্জা ফখরুল প্রথমে অসুস্থ বোধ করে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যান। 2025 সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করা হলেও অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বিজয় দিবস বাঙালি জাতির বুক ফুলিয়ে দাঁড়াবার দিন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত অগস্ট মাসে দায়িত্ব নেয়ার পর মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য একটি রূপরেখা তুলে ধরেন। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ভাষণে ডক্টর ইউনূস বিভিন্ন সংস্কার কমিশন গঠন এবং এর কার্যক্রম নিয়ে বিভিন্ন তথ্য জাতির সামনে উপস্থাপন করেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকায় লুটপাট হয়েছে। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দিতে যে পরিমাণ কর ছাড় দেওয়া হয়েছে, সেটা অর্ধেকে নামিয়ে আনা গেলে দেশের শিক্ষা বাজেট দ্বিগুণ, স্বাস্থ্য বাজেট 3 গুণ করা সম্ভব ছিল। পাচার করা এই টাকা আপনাদেরই টাকা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গুম কমিশন সহ
15টি কমিশন গঠন করেছে। নতুন ভোটার ছাড়াও প্রবাসী ভোটারদের ভোটদান নিশ্চিত করতে তার সরকারের পদক্ষেপ এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক কাজ। প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। আসন্ন রমজান মাসে পণ্যমূল্য স্বাভাবিক রাখা থেকে শুরু করে অর্থনৈতিক খাতের উন্নয়ন ও অন্যান্য সংস্কারের কথা ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা সবার সহযোগিতা চাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আল্লাহ হাফেজ। প্রধান উপদেষ্টা নির্বাচনের শুধুমাত্র ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি ধারণা নয় নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি আশা করে সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে। বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে ঢল নামে বিপুল সংখ্যক নেতাকর্মীর। মাজার প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে লোকে লোকারণ্য হয়ে ওঠে চন্দ্রিমা উদ্যানের আশেপাশের সড়ক। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি প্রমাণ করে মানুষ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোট অধিকার জনগণের হাতে ফেরত দেবে। স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ চায় দেশের মানুষ। এটা তো রুট ম্যাপ নয়, উনি একটা ধারণা দিয়েছেন, এটা বলা যায়। আমরা একটা সুনির্দিষ্ট রুট ম্যাপ চাই, যে প্রয়োজনীয় নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে ঠিক কতদিনের ভিতরে উনি দিনক্ষণ সহ কিভাবে নির্বাচনের প্রক্রিয়ায় যেতে পারবেন তার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাধাহীনভাবে বিজয় দিবস উদযাপন করল বিএনপি। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ ভোটাধিকার চায়। বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি প্রতিটি ক্ষেত্রেই তাদের বিজয় অর্জন করতে চায়, এমনটি ধারণা সিনিয়র নেতাদের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব এদেশের প্রতিটা নাগরিকের জাতীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর মহান বিজয় দিবসে একটা সাম্য ও মানবিক দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। রাজধানীতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর পল্টন মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালির আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ। সমাবেশ সফল করতে ছাত্র শিবির দক্ষিণের নেতারা বিজয় মিছিল নিয়ে জড়ো হলে এ সময় লোকে লোকারণ্য পরিণত হয় পুরো পল্টন এলাকা। এ সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের গৌরবময় স্বাধীনতা রক্ষায় দেশের 10 কোটি জনগণই যথেষ্ট। যে জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে, সেই জাতি আপনাদের ফনাও একদম পুরা করে দিতে পারে। এটা মনে রাখবেন, এই দেশে যোদ্ধা 2 লাখ 4 লাখ নয়, এই দেশে যোদ্ধা মিনিমাম 10 কোটি। এই 10 কোটি যোদ্ধার 20 কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই, আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপোষহীন লড়াই করতে পারি। স্বাধীনতার এই মহেন্দ্রক্ষণে আওয়ামী লীগের প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিও জানান জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে।
রাজধানী শাহবাগে দলের বিজয় র্যালি শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুর ইসলাম বলেন, স্বাধীনতার 54 বছরেও এখনো এদেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়নি। আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ, আমরা চাই বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ, যেখানে স্বাধীনতা থাকবে, যেখানে মত প্রকাশের অধিকার থাকবে, যেখানে মানবিক মর্যাদা থাকবে, যেখানে সকলেই সবার অধিকার বুঝে পাবে। এদেশের সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় মানবিক দেশ গঠন করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। যে শিক্ষা ব্যবস্থায় আমরা আধিপত্যবাদী দাবেদারীদের বিরুদ্ধে কথা বলতে পারবো না, এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে আমার জাতির এই প্রজন্ম, আমার জাতির সন্তানদেরকে তারা ধ্বংস করেছে। এর আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শাহবাগের উদ্দেশ্যে এক বর্ণাঢ্য র্যালি বের করে ইসলামী ছাত্র শিবির। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে অংশ নেন জুলাই অভ্যুত্থানে আহতরা। দুপুরে 12:15টায় র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলেন, ৭১ এখন আর কোনো দলের না, ৭১ সবার। নুসরাত শারমিনের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে অংশ নেন জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সাধারণ মানুষ এবং ছোট্ট সোনামণিরা। নানা স্লোগানে মুখরিত থাকে কেন্দ্রীয় শহীদ মিনার। সবার চোখে মুখে এবং কণ্ঠে একটাই প্রত্যাশা, আগামীর সুন্দর বাংলাদেশ। পরে বের হয় একটি বিজয় র্যালি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং শাহবাগ ঘুরে শেষ হয় শহীদ মিনারে। সবার কণ্ঠে অন্যায় অবিচার দূর করে বৈষম্য মুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার দৃঢ় প্রত্যাশা। বলেন, এদেশের বুকে আর কোনো স্বৈরাচার সরকার জন্ম নিতে পারবে না। চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন ছাত্র জনতা। বিগত কয়েক বছর দেশের মানুষ প্রকৃত বিজয় উদযাপন করা থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে ছাত্ররা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি প্রত্যাশার বিজয় উদযাপন করছে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ৭১ একটি মানচিত্র পেয়েছি, লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের রক্তত্যাগের মাধ্যমে। কিন্তু আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অঞ্চিত হয় নাই। আমাদের লড়াই চলমান। এই চলমান লড়াইয়ের জন্য ৭২ থেকে ৭৫ অনেক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন দিয়ে দিয়েছেন। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকারীরা সেই লড়াইয়ের উত্তরাধিকারী। সেই সাথে যারা রক্ত দিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র জনতা। আমরা গত ৫ই আগস্ট আরেকটা বিজয় অর্জন করেছি। সেই বিজয় ভারত কোনোভাবেই কিনে নিতে পারবে না, পারবে না, পারবে না। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে মহান বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট চলছে। বেলা ১:৩০টার দিকে সবার আগে বাংলাদেশ নামে এই কনসার্ট শুরু হয়। কনসার্টের শুরুতে গান পরিবেশন করেন শিল্পী নাসির খান। পরে বেলা 2:15টার দিকে মঞ্চে ওঠেন প্রীতম হাসান। তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন তিনি। এরপরে মঞ্চের সঙ্গীত পরিবেশন করেন কনক চাপা। কনসার্টে নগর বাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভার্ট, রাফা ও সোনার বাংলা সার্কাসেরও পারফর্ম করার কথা রয়েছে। কনসার্টের জন্য মানিক মিয়া এভিনিউয়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। বিকেল ৩টায় র্যালিটি কামাল আতাতুর্ক রোড বনানী পূজা মণ্ডপ মাঠ থেকে গুলশান ২ এসে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কারই কাজে আসবে না। নির্বাচনের সম্ভাব্য সময় জানানোর জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের ২৫ এএসপি ক্যাডেটকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে তাদেরকে নোটিশ দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ইউনিটের এআইজি এনামুল হক সাগর। তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৫ জন ক্যাডেটের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ২৬ নভেম্বর প্রশিক্ষণের সময় ক্যাডেটগণ আদেশ অমান্য করে।
তারা গোলযোগ করার চেষ্টা করে, প্রশিক্ষকের নির্দেশ অমান্য করে কটূক্তি করে। এমন আচরণ শৃঙ্খলার পরিপন্থী। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।